জ্বালানি খাতের যে সংকটের মধ্যে আমরা আসলে আছি, সেটির যদি পরিমাণটি আসলে আপনাকে মূল্যায়ন করতে বলি। জি, থ্যাংক ইউ আপনাকে। এই আমি কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি। আমাদের কিন্তু এই মুহূর্তে সারা বাংলাদেশের জ্বালানির ক্যাপাসিটি আছে, হ্যাঁ, এনার্জি ক্যাপাসিটি আছে ৩২,০০০ মেগাওয়াট। কিন্তু গতকালকে আমরা আজকের দিনে আমরা প্রোডাকশন পেয়েছি অফ পিক আওয়ারে ১৬,০০০ সামথিং, আর পিক আওয়ারে আমরা পেয়েছি ১৮,০০০ মেগাওয়াট। তো এইটা আপনার, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যদি যে এই যে ক্যাপাসিটি যেটা আমাদের আছে সেই অনুযায়ী যদি আমরা 80% যদি প্রোডাকশন করতে পারতাম, তাহলে কিন্তু আজকে আমাদের এই জ্বালানি নিয়ে এত ডিস্টার্বিং এবং কথা হতো না। আপনি দেখেন, আমরা বারবার শুনছিলাম যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রোডাকশনে আসবে। যে রূপপুর পাওয়ার প্ল্যান্টে যদি আমাদের ৩০০ মেগাওয়াট যদি প্রোডাকশন আসতো, তাহলে আনইন্টারাপ্টেড আমরা যদি ৩০০ মেগাওয়াট পেতাম, তাহলে আমরা উত্তরাঞ্চলে অনেকটা জায়গা আমরা কভার করতে পারতাম। তো এটা বারবার আমরা মেসেজ পাচ্ছি যে আগস্ট মাসে আসবে আসবে, আগস্ট মাসে 15 তারিখ সম্ভবত এটা প্রোডাকশনে আসার কথা। তো এখন এটা গভর্নমেন্ট কতটুকু এটাকে নিয়ে চিন্তা করছেন, কারণ এটা অলমোস্ট রেডি রূপপুর পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ, এবং এটা আমাদের প্রোডাকশন কস্ট অনেক কম। সেটা যদি আমরা আসতে পারতাম তাহলে ওটা আরেকটা জিনিস হলো যে আমরা বছরে হাজার হাজার কোটি টাকা আমরা ক্যাপাসিটি চার্জ দিচ্ছি, শুধু পাওয়ার প্ল্যান্টকে বসিয়ে রেখে আমরা ক্যাপাসিটি চার্জ গভর্নমেন্ট পে করতে হচ্ছে। তা আমরা কেন এই কাজটা করি না, যে যারা এই এই পাওয়ার প্ল্যান্ট আছে ক্যাপাসিটি চার্জ বসে আসে, আমরা কুইকলি আমরা এইচএফও ইম্পোর্ট করে আমরা বলি যে ঠিক আছে, তোমরা যদি প্রোডাকশনে আসো তাহলে তোমরা প্রোডাকশন চার্জ আমরা দিয়ে দিব। সেটা তো গভর্নমেন্টের সাথে একটা ঠিকই কন্ট্রাক্ট করা আছে যে ক্যাপাসিটি চার্জ এত, প্রোডাকশন করলে এত। তো গভর্নমেন্ট তো এখানে যারা যারা শুধু বসে ক্যাপাসিটি চার্জ যাচ্ছে ওটাকে আমরা অফ করে দিয়ে, যারা আমরা এখানে এই অথেন্টিক্যালি প্রোডাকশন করতেছে তাদেরকে আমরা এই যেটা গভর্নমেন্টের সাথে রেশিও অনুযায়ী কন্ট্রাক্ট করা আছে এটা আমরা পেমেন্ট করলাম। তাহলে আমার ধারণা যে আজকে যে আমরা যে ক্রাইসিসটা ক্রিয়েট হয়েছে সারা বাংলাদেশে, বিভিন্ন জায়গায় 10 থেকে 12 ঘন্টা আমরা বিদ্যুৎ পাচ্ছি না, গভর্নমেন্টের একটা বিশাল সুনামের একটা ক্ষুণ্ণতা হচ্ছে। আমরা মনে করি যে গভর্নমেন্ট যদি এটা খুব, ওনারা তো অনেক উচ্চ লোকজন আছেন, অনেক হাই কোয়ালিটির লোকজন আছেন, জ্বালানি বিশেষজ্ঞ আছেন, সবাই মিলে যদি এটা নিয়ে একটা গোল টেবিল বৈঠক করে হাউ টু রেস্কিউ, এটা মানে হয় উইদিন 7 ডেজ এই রেস্কিউটা আমার মনে হয় করা যায়। এই চুপু বেশি ইম্পোর্ট করে যেগুলো আপনার কুইক রেন্টাল এত এবং যে ক্যাপাসিটি চার্জ দিচ্ছি, ওই ওই গুলোকে আমরা এই পাওয়ার প্ল্যান্টকে চালু করে আমরা কিন্তু প্রোডাকশনে আসতে পারি। এবং আমাদের ধারণা আমাদের টোটাল 3 থেকে 4 হাজার মেগাওয়াট আপনার আমাদের প্রোডাকশন হচ্ছে এই কম হচ্ছে। এই 4 হাজার মেগাওয়াট প্রোডাকশন করতে পারলে, যেহেতু এখন গরমের সিজন, একটু বিদ্যুৎ আপনি সবাই এসি ইউজ করে এবং কিছুটা আমাদের মিসইউজ হয়, আমার মনে হয় এই কাজটা করতে পারলে আমাদের আর জি, এই প্রবলেমটুকু জি। থাকতো। তো আপনার কাছে একটু আসতে চাই। আপনারা বলছেন যে সরকারের অব্যবস্থাপনা এবং দূরদর্শিতার কারণে এই সংকটটি তৈরি হয়েছে। জি, এটা শুধুমাত্র জামাতের বক্তব্য নয়। জামাত শুধু রিয়ালাইজ করছে বিষয়টা এরকম নয়। এটা সারা বাংলাদেশের মানুষ এখন অনুধাবন করছে যে সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে কিন্তু এই সার্বিক সমস্যা হচ্ছে। কারণ বিদ্যুৎ চলে গেলে শুধু জামাতের লোকজনকে গরম লাগবে, আমাদের শিল্প কারখানা বন্ধ, বিষয়টা এরকম নয়। জনগণ সরকারের কাছে কি প্রত্যাশা করে? জনগণ সরকারের কাছে প্রত্যাশা করে সরকার তাদেরকে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দেবে, গ্যাস দেবে, তাদের রাস্তাঘাট তাদের নিরাপত্তা দেবে, জ্যাম কম হবে, সিন্ডিকেট থাকবে না, এগুলো তো প্রত্যাশা করে, এর বেশি কিছু নয়। কিন্তু আপনি দেখেন, আনফরচুনেটলি এই সবগুলো জায়গায় কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। 17 বছরের কৃষিবাদী শাসন আমলের পরে আমরা 18 বছরে ফয়জুল কবির সাহেবের যে ম্যানেজমেন্ট দেখেছি, আমাদের বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন, এবং সিন্ডিকেটের সরকার, যে আগের সরকার যে সফলতা, অনেক ব্যর্থতা আছে, কিন্তু যে সফলতা এই দুইটা জায়গা দেখিয়েছে, আমার কাছে মনে হয় তারপরে এই সরকার এসে 5 মাসে যে জায়গা দাঁড়িয়েছে, আজকে আমাদেরকে মাননীয় মন্ত্রী বলছে দিন গুনতে হয়। এবং আপনি যদি দেখেন বর্তমান সরকারের সাথে ঐতিহাসিক ভাবে কিন্তু বিদ্যুৎ গ্যাসের একটা সমস্যা কিন্তু লেগেই ছিল। আপনি যদি 2004-6 সালের দিকে যান, যখন এই দেশে হাজার হাজার কি বলে এটাকে, কারেন্টের খাম্বা ছিল, লাইন ছিল, কিন্তু বিদ্যুৎ ছিল না, এরকম কিন্তু এই জন্য তাকে আমাদের রুমিন ফারহানা আপা বলেছে, খাম্বা মন্ত্রী বলেছে তাকে। এটা দায় কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনেকে এটা নিয়ে ফান করেন। কিন্তু আমরা বলতে চাই, এবং সেই সময় কিন্তু ক্যান্সারের মতো ঘটনা আমরা দেখেছি। এবং আপনি দেখেন বাংলাদেশে এখন দেখেন, আমাদের তো গত 2-3 দিন আগে রেকর্ড পরিমাণ লোডশেডিং হয়েছে। 3757 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। এটা অতীতে হয়নি। বাট এট দ্য সেম টাইম প্রতিদিন ভুতুরে বিল আসতেছে, ডাবল বিল আসতেছে। কি জন্য? ক্যাপাসিটি চার্জের কথা বলে।
এইটা সেটার কথা বলে জনগণের কাছ থেকে ভ্যাটের কথা বলা হচ্ছে, ডিমান্ড চার্জের কথা বলা হচ্ছে, বলে 1,000 টাকার মধ্যে 340 টাকা কেটে নেওয়া হচ্ছে। এরপরে জানো আমার কথা বলেন, গত মাসে যে বিদ্যুৎ বিল এসেছে তার ডাবল চলে এসেছে এই মাসে, অনেকে 3 গুণ চলে এসেছে, 4 গুণ চলে আসছে। তো একদিকে বিদ্যুৎ নাই, গ্যাস নেই, আবার দেখি কিন্তু আবার কিন্তু অন্যদিকে কয়েক গুণ বেশি বিল চলে আসছে। এবং এই সংকটটা আপনি দেখেন, এবং এই সংকট যখন চলছে, এট দ্য সেম টাইম কিন্তু সরকার আবার কি করছে, জ্বালানি তেলের একটা অংশ কিন্তু সরকার বেসরকারি খাতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং একটা বাংলাদেশে অনেকে বলেন মাফিয়া ব্যবসায়িক গ্রুপ, তাদের দিয়ে দেওয়ার আলোচনা চলছে। এবং এটার বিরোধিতা করার কারণে বিবিসির সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে মাত্র 4 দিন সময় দেওয়া হয়েছে মন্তব্য নেওয়ার জন্য। তো এই যে সার্বিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে একথা অবশ্যই বলতে হবে, শুধু জামাত নয়, শুধু বিরোধী দল নয়, সারা বাংলাদেশের মানুষ এখন মনে করছে যে সরকার পরিপূর্ণরূপে সরকার অব্যবস্থাপনা এবং দূরদর্শিতার অভাবের কারণে গ্যাস এবং বিদ্যুতের স্পষ্টত সংকট তৈরি খালেদ হয়েছে। হোসেন সেলিম, বেসরকারি খাতে এই জ্বালানি খাতকে দেওয়ার একটি আলোচনা গত কয়েকদিন ধরে চলছে এই সংকটের মধ্যে, এবং একটি প্রতিষ্ঠানের দিকে আসলে অনেকেই কথা বলছেন। আসলে ঘটনাটা কি? আপনারা কি বেসরকারি খাতে দিয়ে দিচ্ছেন? না, এটা তো সরকারের নীতি নির্ধারণীয় একটা বিষয়। আপনার সরকার তো আর আপনার বিশেষ করে জ্বালানি খাত সহ স্পর্শকাতর খাতে সরকারেরও নিয়ন্ত্রণ থাকতে হবে। বেসরকারি পর্যায়ে তো এখন ব্যবসা চলছে, বেসরকারি অনেক প্রতিষ্ঠান আপনার জ্বালানি সরবরাহ করছে, বিদ্যুৎ সরবরাহ করছে। তো সেক্ষেত্রে একটা ভারসাম্যমূলক একটা পদক্ষেপ নিতে পারে। এখন গ্যাসের যে তীব্র সংকট, এই সংকটটা আসলে একটা বিব্রতকর একটা অবস্থা। আমরা নিজেরাও তো এটা সম্মুখীন। গ্রামগঞ্জে আসলে দীর্ঘ সময় ধরে কারেন্ট থাকছে না, বিদ্যুৎ থাকছে না, তারপরে লোডশেডিংয়ের যন্ত্রণা, এগুলো তো সরকারকে আরও দক্ষতার পরিচয় দিতে হবে এবং সরকারি কর্মকর্তা মন্ত্রণালয় যারা আছেন তাদেরকে আরও দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এবং যেই দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনার প্রেক্ষিতে হয়তো বলা যেতে পারে হ্যাঁ, দুর্ঘটনার কোনো মানে কিন্তু যখন ইয়ে নেই। মাননীয় মন্ত্রী সরাসরি বলে বসেন যে আসলে এখানে কিছু করবার নেই হ্যাঁ, উনি বা ওনার সময়, অসহায়ত্ব এটা প্রকাশ আসলে করেছেন। এক ধরনের তো সাধারণ মানুষের ভেতরে তো এটা বিরূপ একটা প্রতিক্রিয়া। ধরনের অসহায়ত্ব প্রকাশ করেছেন, কারণ এখন একটা যান্ত্রিক ত্রুটিটা মানে সেরে ওঠা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। আসলে এটা বাস্তব কথা, উনি হয়তো এটা বলে ফেলেছেন যে আসলে দিনক্ষণ গলা ছাড়া। তো আমরা যখন একটা গাড়িতে করে যাই কোথাও, গাড়িটার একটা যান্ত্রিক ত্রুটি থাকে, তখন আমাদেরকে আসলে অপেক্ষা করতে হয় যতক্ষণ পর্যন্ত যান্ত্রিক ত্রুটি না ছাড়ে, তখন আমাদের সময় গুনতে হয়। এটা আমরা নিজের মানে গাড়িতেও আমরা দেখেছি, অনেক সময় দেখেছি, অনেক সময় বিমানের যে ত্রুটি, যান্ত্রিক ত্রুটি, সেই কারণে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত যান্ত্রিক ত্রুটিটা মানে সরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়। অপেক্ষার সময়টা কিন্তু সুনির্দিষ্ট নয়। ওই দিন আপনার রোমে দেখেছেন এই ধরনের একটা ঘটনা ঘটেছে, বাংলাদেশ বিমান দীর্ঘ সময় পর্যন্ত এটা আলোচনা উঠছে। আসলে দুর্ঘটনা তো দুর্ঘটনাই। এখন এটা কিছুটা সরকার সামাল দেওয়ার চেষ্টা করছে। আপনার এই যে মানে বলা হচ্ছে যে অটো রিক্সায়, এখন অটো রিক্সা মানে কীভাবে চলে বাংলাদেশে, এটা তো আসলে একটা চিন্তার বিষয়। প্রতিদিন এই রিক্সার সংখ্যা বাড়ছে, যানজটের সৃষ্টি করছে, নানাবিধ সংকটের সৃষ্টি করছে। এটার একটা নিয়ন্ত্রণ হওয়া দরকার। এটা অবশ্যই নিয়ন্ত্রণ হওয়া দরকার। আর অটোরিকশা নিয়ন্ত্রণ পাশাপাশি করলেই কি একটু সংকটটি কমবে? না, মানে এই পাশাপাশি ধরনের আপনার এই যে মার্কেট 8টা বাজে বন্ধ করে দিয়ে ওটার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের থেকে মানে উৎপাদন মানে মেইন সংযুক্ত না হওয়া পর্যন্ত আমাদেরকে আসলে এই ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হবে বলে আমি মনে করছি আর কি। চিরকবি সুমন, বেসরকারি খাতে যে কথা আসলে আসলে হচ্ছে, আমাদের জ্বালানি খাত কিন্তু বরাবরই কিন্তু আমদানি নির্ভর ছিল। আপনি দেখেন যে এই আমাদের এখন ডেইলি গ্যাসের কিন্তু আমাদের চাহিদা 380 কোটি ঘনফুট, কিন্তু সেই জায়গায় অ্যাভারেজ 270 কিন্তু পেত। মানে শুরুতেই কিন্তু আপনার সংকট আছে, ঘাটতি। আবার আপনার এলএনজিতে সেখানে আপনার 110 কোটি ঘনফুট ছিল, সেই জায়গায় এখন সেটা চলে আসছে অর্ধেকের নিচে। হ্যাঁ, তো যার ফলে মানে প্রেশারটা তো সব জায়গায় এটার পড়বেই। আর এটা এমন একটা খাত যে আপনি রাতারাতি তো কিছু করতে পারবেন না। তবে দীর্ঘমেয়াদে যারা সরকার পরিচালনা, বিশেষ করে বিএনপি আসছে 6 মাস হয়েছেন, তারা যদি এখন দীর্ঘমেয়াদী জ্বালানি বিশেষ করে এবং এই সংকটকালীন কীভাবে তারা উত্তোলন করবেন আপনারা, সেই বিষয়েও কিন্তু একটা গাইডলাইন থাকা উচিত যে ইমিডিয়েট কোথায় থেকে আনা যায়। কারণ এটা তো একটা টাইম কনজিউমিং, আবার এটার সাথে উৎপাদন, জনজীবন সব কিছুই কিন্তু এটার সাথে সম্পর্কিত। শিল্প কারখানা, প্রোডাকশন, তারপরে বাসা বাড়িতে জনজীবনের স্বস্তি অস্বস্তি, বিশেষ করে গ্রামগঞ্জে তো ইলেকট্রিসিটি থাকেই না। তো সেই জায়গায় আমরা দেখছি ইদানিং ঢাকাতেও শুরু হয়েছে মধ্যরাতে। গত রাতেও দেখলাম যে প্রায় 1 ঘন্টার উপরে ছিল না, রাত 1টা 1:30 বাজে। তো সেই জায়গাগুলোতে আসলে
মন্ত্রী যেটা বলেছেন সেটা তার অসহায়ত্বেরই একটা বই প্রকাশ, যে রাতারাতি কিছু করতে পারছেন না, তবে আবার বলেছেন যে 2-1 দিনের ভিতরে আরেকটু উন্নতি হবে। কিন্তু যে আলোচনা হচ্ছে যে বেসরকারি খাতে দেয়ার যে বিষয়টি জ্বালানি খাতকে, এটার ফলে কি কোনো আসলে উন্নয়ন আদৌ হবে কি পরিস্থিতি? এখন এটা হচ্ছে আপনার ওই কি বলে অ্যাডহক ভিত্তিতে, যদি এখন যে আমার ইমিডিয়েট যেই সংকটটা আছে এটা মোকাবেলার জন্য কিছু কিছু ক্ষেত্রে এখন এগুলো করে যদি পরিস্থিতি একটু সামাল দেওয়া যায় সেই চেষ্টা হয়তো। তবে দীর্ঘমেয়াদে কি করবেন সেটা তারা আলাপ আলোচনা করেই তারা হয়তো একটা দীর্ঘস্থায়ী টেকসই জ্বালানি খাতের দিকে গেলে জাতি এবং দেশ সবাই উপকৃত হয়। অবশ্যই। তোফায়েল কবির খান, আপনার যদি এখানে কোনো কিছু যুক্ত করবার থাকে আমরা আলোচনা শেষ করব। জি, আমি ছোট করে একটা ইনফরমেশন দিই। সেটা হলো যে আমরা কি করি, যে জ্বালানি যেটা ইম্পোর্ট হচ্ছে এটা যদি আমরা ভ্যাট ট্যাক্স যেটা আমরা ইমপ্লিমেন্টেশন করে কিন্তু আমরা বলছি যে গত কয়েকদিন 6 মাসে আমাদের 21,000 কোটি টাকা গভর্নমেন্ট সাবসিডি দিয়েছে। আমরা আপাতত এটাকে গভর্নমেন্টে একটা এসআরও করে আমরা ভ্যাট ট্যাক্স না নিলাম, না নেওয়ার ফলে যে আমাদের যে কস্টিং প্রাইসটা আছে, একই তো কথা, গভর্নমেন্টের টাকা গভর্নমেন্টের অ্যাকাউন্টে যাচ্ছে, সেটাকে আমরা যদি কমিয়ে ব্যাপকভাবে যদি আমরা একটা এইচএফও ইম্পোর্ট করে যদি আমরা কুইক রেন্টাল যেগুলো আছে এবং এগুলো আছে, আমাদের ক্যাপাসিটি কিন্তু 32,000 মেগাওয়াট, আমাদের কিন্তু সর্বোচ্চ দরকার 22,000 মেগাওয়াট। এবং আপনি একটা জিনিস দেখেন, আজকে কিন্তু সারা পৃথিবীতে আজকে আমেরিকার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশাল ডিসকাশন হয়েছে ইনভেস্টমেন্টের জন্য। সবাই যে আমরা যেহেতু বিজনেস করি এবং আমাদের প্রোডাকশন যদি না থাকে, আমরা যদি ইন্ডাস্ট্রিটা যদি আমরা ভালোভাবে না চালতে পারি, এই ইফেক্টটা কিন্তু গ্লোবালি আমাদের চলে আসবে। এবং আপনি আমাদের দেখেন, আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমাদের ডাইং ফ্যাক্টরি গুলো গ্যাসের অভাবে চলতে পারতেছে না। এবং আমাদেরকে গভর্নমেন্টের একটা এটা নিয়ে একটা মেগা প্ল্যান করে, এবং আমি মনে করি যে গভর্নমেন্টের 1 নাম্বার প্রায়োরিটি জ্বালানি এবং বিদ্যুৎ। বাংলাদেশে যতগুলো ক্রাইসিস আছে তার মধ্যে 1 নাম্বার ক্রাইসিস নির্ধারণ করা উচিত জ্বালানি এবং বিদ্যুৎ। কারণ এইটাকে যদি আমরা ওভারকাম করি স্বচ্ছভাবে, আপনি দেখেন সারা পৃথিবীতে ঘুরেন, কোনো দেশে আপনি লোডশেডিং নেই, ইন্ডাস্ট্রি সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, গ্যাস বিদ্যুতের কোনো সমস্যা হয় না। আমরা যদি এই জিনিসটাকে এনশিওর করতে পারি, আমাদের যে এই যে ফরেন ইনভেস্টমেন্টের কথা বলছেন, আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা যেটা আমরা বলছি, আমাদের ইন্ডাস্ট্রি এখন 40% ক্যাপাসিটি কমে গেছে, 60% এর প্রোডাকশন হচ্ছে, এবং এটা যদি আরো কন্টিনিউশন হবে, গ্লোবালি কিন্তু আমাদের একটা বাজে মেসেজ চলে যাবে যে বাংলাদেশে জ্বালানির অভাব আছে, আমরা এখানে গিয়ে ইনভেস্টমেন্ট কেন করব। হ্যাঁ, তো এই যে গভর্নমেন্ট যে এত চেষ্টা করতেছেন, যে এই যে আমেরিকার আজকে একটা এত বড় একটা 25 জন বিশাল ইনভেস্টর আসছে, চায়না থেকে প্রতিদিন লোক আসতেছে, ঢাকার শহরে পুরো চায়না ইনভেস্টমেন্টে বাংলাদেশ ভরে গিয়েছে, যে তারা বিভিন্ন আমার ফ্যাক্টরিতে 2-3 বার চাইনিজরা ভিজিট করেছে, গিয়ে বলতেছে তোমার তো গ্যাস বিদ্যুৎ রেগুলার থাকে না, তা আমরা এনে আমরা কিভাবে অপারেশনটা করব। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আজকের দিন থেকে এই মুহূর্তে গভর্নমেন্টের সবচেয়ে প্রায়োরিটি দেওয়া উচিত জ্বালানি এবং বিদ্যুৎ। এটা যদি আমরা নিরচ্ছিন্নভাবে দিতে পারি, গভর্নমেন্টের ভিতরে যদি একটা স্বস্তি আছে, এবং এটা গভর্নমেন্ট পক্ষে এটা সম্ভব, আমাদের প্রাইভেট সেক্টরে দেওয়া দরকার কি। এবং আপনার থেকে একটা ইনফরমেশন দেই, আমাদের যত ইনফ্রাস্ট্রাকচার জ্বালানির ক্ষেত্রে আছে সমস্ত গভর্নমেন্ট ভাবে আছে, যেমন আমাদের পেট্রোল পাম্প বলেন, সিএনজি স্টেশন বলেন, আমাদের এই যে পদ্মা মেঘনা যমুনার যে স্টোরেজ ট্যাঙ্ক গুলো আছে, সবগুলো কিন্তু গভর্নমেন্টে তৈরি করে। এখন গভর্নমেন্ট একটা উদ্যোগ নিচ্ছে যে তেল প্রাইভেট সেক্টর ইম্পোর্ট করলে কি প্রাইভেটের লোকদেরকে টাকা দিতে হবে না? এটা কি প্রাইভেটের লোকজন কি গভর্নমেন্ট কি ফ্রি দিয়ে দিবে তেলটা? তা আমি মনে করি যে এই তেলের যে স্বচ্ছতা, গভর্নমেন্টকে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে বিপিসির মাধ্যমে আগামী বিগত 50 বছর যেভাবে রেস্কিউ করা হয়েছে, আমি মনে করি যে এইভাবে গভর্নমেন্টকে জ্বালানিটাকে নিরবচ্ছিন্নভাবে ইম্পোর্ট করে তারপরে আপনার জনগণের কাছে দেওয়া হোক। যদি প্রাইভেট সেক্টরে যায়, আমি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে বলি, বাংলাদেশে একটা বিশাল বড় ডিজাস্টার হয়ে যাবে। আমি তো 10 টাকার মাল 10 টাকা কিনে আমি 8 টাকা তো আমি দিব না, আমি তো 10 টাকা এনে 12 টাকা বিক্রি করবো। তো পৃথিবীতে এখন ডিজেলের দাম কত, অকটেনের দাম কত? ডিজেল হলো 200 টাকা লিটার, অকটেন হলো 200 টাকা লিটার, আর এই 220 টাকা আমরা বাংলাদেশ গভর্নমেন্ট সাবসিডিতে দিচ্ছে 140 টাকা। সেটা যদি এখন আমরা যদি ব্যাড ট্যাক্সটাকে এখানে ওয়েভ করে যদি আমরা বলি যে ঠিক আছে আমরা আগামী 6 মাস ব্যাড ট্যাক্স দিব না, কারণ গভর্নমেন্টের টাকা গভর্নমেন্টে যাচ্ছে, ব্যাড ট্যাক্স কালেকশন করতেছে কাস্টমস টাকাটা কালেকশন করে গভর্নমেন্টের অ্যাকাউন্টে দিচ্ছে, আমরা দিব না, তখন তো আর গভর্নমেন্টের সাবসিডিটা এতটা এখানে দেওয়া লাগতেছে না। এই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে গভর্নমেন্টকে মেগা প্রজেক্ট নিয়ে, আমি শুনছি যে গভর্নমেন্ট একটা বলছে 7 থেকে 8টা এলএনজি আসবে আগস্ট মাসে,
আগস্ট এবং সেপ্টেম্বরে। তার থেকেও সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যে ক্যাপাসিটি গুলো আছে এটাকে ইউটিলাইজ করি। যেহেতু আমাদের 32,000 মেগাওয়াট আছে, আমরা এখানে 22,000 মেগাওয়াট প্রোডাকশন করি না কেন? আমরা একটা ইন্ডাস্ট্রি করলে পরে আমরা তো বলি যে 80% ক্যাপাসিটিতে থাকলে আমার ইন্ডাস্ট্রিটা প্রফিটে থাকবে। আর যদি 80% এর নিচে চলে আসছে 60 to 70% তাহলে আমার ইন্ডাস্ট্রিটা লসে যাবে। তো গভর্নমেন্টে এটাও তো একটা ইন্ডাস্ট্রি, পাওয়ার প্ল্যান্ট জি। যেটা আছে 32,000 মেগাওয়াট। তো সেটাকে আমরা এই প্রোডাকশনটা যদি আমরা 80% করতে পারি তাহলে এখানে আমরা 25 থেকে 26,000 মেগাওয়াট, আমাদের সর্বোচ্চ দরকার 22,000 মেগাওয়াট। তো দিলেই তো আমাদের আর কোনো লোডশেডিং হচ্ছে না, ইন্ডাস্ট্রি গুলো সুন্দর করে চলতেছে। আমি মনে করি যে এটাকে গভর্নমেন্ট ব্যাকআপ প্ল্যান নিয়ে এইচএফও দিয়ে যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে যেগুলো বন্ধ আছে, ক্যাপাসিটি চার্জ না দিয়ে অপারেশনাল যে চার্জটা আছে সেটা যারা চালাবে তারা টাকা পাবে, এবার দিলে আমি মনে করি এই প্রবলেম থেকে খুব সহজেই আমরা নিশ্চয়ই উত্তরণ আমাদের যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা কিন্তু ওদেরকে পুরোপুরি ইউজ করি না, জানেন। 30-40% ইউজ করে, আর বাকিটা ধরেন বিভিন্নভাবে কমিশন টমিশন খেয়ে দিয়ে আপনি চিনি শিল্প বলেন, এই বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে ইস্পাত প্রকৌশল, এগুলো কিন্তু মানে এরা কিন্তু মানে ওদের যেই সক্ষমতা তারা তার 30-40% বেশি ইউজই করে না। এটা গভর্নমেন্টের নীতি নাকি যে কমিশন খাওয়ার ধান্দা মানে মানে সিস্টেম যেভাবে চলে লসটা আসছে আর কি যে আসলে হ্যাঁ, এস্টাবলিশ হয়ে গেছে যদি এই আসলে। জিনিসগুলোকে যদি এই উনি যেটা বললেন আমি ওনার সাথে একমত সম্পূর্ণ। এই প্রায় জ্বালানি খাতটাকে যদি গভর্নমেন্ট সামগ্রিকভাবে আগামী 20-50 বছরের টার্গেটে রেখে যদি এটাকে যদি আপনার সক্ষম করে গড়ে তুলতে না পারে তাহলে আপনি যেই আমাদের যে সংকট আসলে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমাদের মানে অপূর্ণই থেকে কখনোই যাবে। পূরণ হবে না। আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ তোফায়েল কবির খান, একই সাথে ডক্টর মোস্তফা ফয়সাল আপনাকেও, এবং জুয়েল কবির সুমন আপনাকেও, এবং সাদাত হোসেন সেলিম আপনাকেও। আগামীতে আবারও কথা হবে আপনাদের সাথে। দর্শক এতক্ষণ সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার।